হ্যালো হ্যালো ওয়েলকাম টু সিডিএ। আমি সৌরভ স্যার তোমাদের সাথে আজকে ডিসকাস করতে চলেছি বা সলভ করতে চলেছি বলতে পারো এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ SC 37 আর এমসিকিউ তোমার পেজ নাম্বার SC 58, এই দুটো এমসিকিউ সলভ আমরা করবো দুটো পেজের। এবার 37 আর 38 মিলে আছে তোমাদের কিছু এমসিকিউ, আর আরেকটা আছে 58 আর 59 মিলে মেবি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এবিটিএ টেস্ট পেপার। ঠিক আছে, এবিটিএ টেস্ট পেপার সলভ হবে আর আশা করি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখতে থাকো। আস্তে আস্তে আমরা এমসিকিউ সলভের পরে আমরা ধীরে ধীরে পুরো পেপার কিছু কিছু সময় সলভ করার চেষ্টা করব, কিছু পেপার সলভ করার চেষ্টা করব। সেভাবেই এগোনোর আমরা প্ল্যান করেছি আর কি, তোমাদের যাতে সুবিধা হয়। ঠিক আছে, বুঝতে যাতে প্রবলেম না হয়, যাতে পুরো পেপারের সলিউশন পাও সেরকম চেষ্টা করব। আপাতত আমরা এমসিকিউগুলো খুব তাড়াতাড়ি অনেকের বুঝতে অসুবিধা হয় বা কোন এমসিকিউর কী অ্যান্সার, এটার জন্য আমরা এমসিকিউগুলো আগে সলভ করে নেবো। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন এটা SC 37 থেকে। ঠিক আছে, এখানে যে ফার্স্ট যে কোশ্চেনগুলো আছে SC 37 আর 38-এর পেজ নাম্বার টেস্ট পেপারের। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, একটি আয়নীয় কেলাসে R+ বাই R- মানে ক্যাটায়নের রেডিয়াস বা অ্যানায়নের রেডিয়াস ইজ গ্রেটার দেন 0.732 হলে কেলাসটির সবর্গাঙ্ক সংখ্যা কত হবে? সবর্গাঙ্ক সংখ্যা বলতে কোঅর্ডিনেশন নাম্বার, এটা জানো ইংলিশে। ঠিক আছে, এটার জন্য দেখবে সলিড স্টেট চ্যাপ্টারে একটা দেখবে ছক আছে, একটা চার্ট ছিল দেখবে। ঠিক আছে, তো ক্যাটায়নের রেডিয়াস বা অ্যানায়নের রেডিয়াস এটার একটা প্লট, আর এটার হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার কি হবে। ঠিক আছে, আর এদিকে হচ্ছে গঠন আকৃতি, এরকম একটা চার্ট ছিল। ঠিক আছে, দেখবে যদি ক্যাটায়নের রেডিয়াসের যদি ক্যাটায়ন বা অ্যানায়নের রেডিয়াস যদি তোমার 0.155 থেকে 0.225 মধ্যে হয়, তখন কোঅর্ডিনেশন নাম্বার হয় 3। তখন এটাকে গঠনাকৃতি কী হবে? ত্রিকোণীয় সমতলীয়। ঠিক আছে, একটু ডিটেলসই বলার চেষ্টা যতটা সম্ভব আর কি। ঠিক আছে, 0.225 থেকে 0.414 হলে কোঅর্ডিনেশন নাম্বার হয় 4, তখন গঠনাকৃতি হবে চতুস্থলকীয়। ঠিক আছে, 0.414 থেকে 0.732 হলে কোঅর্ডিনেশন নাম্বার হয় 6, তখন গঠনাকৃতি হবে অষ্টতলকীয়। ঠিক আছে, আর 0.732 থেকে 1 মধ্যে হলে কোঅর্ডিনেশন নাম্বার হবে 8, তখন ঘনকাকার। আশা করি চারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, চারটা দেখবে সলিড স্টেটে পাবে, না হলে তো বলেই দিলাম। ক্যাটায়নের অ্যানায়ন রেডিয়াস হয়তো তোমার দেওয়া থাকতে পারে, তোমাকে রেশিওটা বের করতে হতে পারে। এখানে যেমন বলেই দিয়েছে ক্যাটায়ন বা অ্যানায়ন রেডিয়াস গ্রেটার দেন 0.732, 0.732 এর বেশি হলে 0.732 থেকে 1 মধ্যে হলে কি হয়? কোঅর্ডিনেশন নাম্বার 8 হয়। তাহলে অ্যান্সার কী হবে এটার ক্ষেত্রে? কোঅর্ডিনেশন নাম্বার 8। আর গঠনাকৃতি জিজ্ঞেস করতো ঘনকাকার। তো এইভাবে তোমার অন্য প্রবলেমও আসতে পারে এই চারটা থেকে। আশা করি বুঝতে পারছো। সলিড স্টেটে যাবে, একেবারে সলিড স্টেটে যেখানে চ্যাপ্টার শেষ হচ্ছে সেখানেও তুমি পেতে পারো, ওখানে যেখানে বিভিন্ন সমাধান আছে কোশ্চেনের, ওখানটাতে পেতে পারো। ঠিক আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে থাকে। এছাড়াও ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের ফার্স্ট 3 পেজেসের মধ্যে পেয়ে যাবে, যেখানে কোঅর্ডিনেশন নাম্বার আছে কেমিক্যাল বন্ডিংয়ে। আচ্ছা, নেক্সট PQRS 4টি মৌল দেওয়া আছে, প্রমাণ তড়িৎদ্বার বিভবের ভ্যালুগুলো দেওয়া আছে। বুঝতেই পারছো দেওয়া আছে, হলে কোন মৌলটির সক্রিয়তা সব থেকে বেশি হবে। ঠিক আছে, তো এখানে এটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার, তড়িৎ রসায়ন ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দেখবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা একটু ফলো করবে, তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই শ্রেণীতে যেগুলো হচ্ছে সবথেকে মানে বেশি সক্রিয় হয় তারা ওপরের দিকে থাকে সেই মৌলগুলো। যেমন এখানে সবথেকে বেশি নেগেটিভ কোনটা বলো, সবথেকে কম ভ্যালু কার? পি এর, তার জন্য পিটা হবে সবথেকে ওপরে। ঠিক আছে, তারপরে কোনটা নেগেটিভ বলো? তারপরে এস হবে, তারপরে 0.80, 0.79, তার মানে 8টা উপরে হবে, সবথেকে বেশি আছে 0.80। এটা কিউ এর ক্ষেত্রে কিউটা হবে সবার শেষে, তাই না? পিটা সবার ওপরে সবথেকে নেগেটিভ, তারপরে তোমার 2.37, তারপরে 0.79 আরের জন্য, তারপরে তার লাস্টে হয়ে যাবে কিউটা। এবারে যত বেশি নেগেটিভ ভ্যালু, ঠিক আছে, এখানে যত কম তড়িৎদ্বার বিভব
তড়িৎদ্বার বিভব ওই মৌলটি তত সক্রিয় হবে। 4টি মৌল বলেছে এখানে, তখন ওই মৌলটি তত সক্রিয়। এই ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে। যত কম তড়িৎদ্বার বিভব তত ওই মৌলটা বেশি সক্রিয় হবে। তো সব থেকে বেশি সক্রিয় কী হবে এদের মধ্যে? পি, বুঝতেই পারছো, সব থেকে কম, ঠিক আছে। এইভাবে তোমরা মনে রাখতে পারবে। নেক্সট, ফেরিক হাইড্রোক্সাইড সলকে তঞ্চিত করতে নিচের কোন যৌগটি কম কার্যকরী হবে? ভালো করে লক্ষ্য করো কোশ্চেনটা, কম কার্যকরী হবে, ঠিক আছে। তো ফেরিক হাইড্রোক্সাইড সলটা কেমন ধরনের সল বলো আগে? ফেরিক হাইড্রোক্সাইড একটা পজিটিভ চার্জ যুক্ত সল একটা। তো অ্যাকর্ডিং টু সুলজে-হার্ডি রুল, সুলজে-হার্ডি রুল কি বলে? সুলজে-হার্ডি রুলে কি বলা হয় না, কোনো একটা পজিটিভ চার্জযুক্ত সলকে বা কোনো একটা নেগেটিভ চার্জযুক্ত সলকে যদি তঞ্চিত করতে হয় তাহলে তার বিপরীত চার্জযুক্ত কোনো একটা ইলেকট্রোলাইট প্রয়োগ করতে হবে। এবং শুধু তাই নয়, যত বেশি তোমার ওই ইলেকট্রোলাইটটা চার্জ হবে তত সেটা বেশি কার্যকরী, ঠিক আছে। তো এখানে বুঝতেই পারছো এই রুলটা থেকে একটা জিনিস জানা যায়, ইলেকট্রোলাইটটি বা ইলেকট্রোলাইটটির অপোজিট চার্জের মান যত বেশি ওই ইলেকট্রোলাইটটি তত কার্যকরী হবে, ওই ইলেকট্রোলাইটটা তত কার্যকরী হবে। তো এখানের মধ্যে তোমাকে তো সব থেকে বেশি কার্যকরী সেটা জানতে চাইনি, তাহলে এখানে পজিটিভ চার্জযুক্ত সল আছে, এটার জন্য কি কি তোমার নেগেটিভ আয়ন আছে? এখান থেকে Br মাইনাস আছে, ঠিক আছে। এখানে SO4 K2SO4, SO4 মানে কি? SO4 এর চার্জ SO4 2 মাইনাস আছে। এখানে K4 FeCN6, K4 আছে, তার মানে এখানে চার্জ কত হবে? FeCN6 টু দি পাওয়ার -4, আর না মানে -4 আর কি চার্জটা, ঠিক আছে। K2CO3 আছে, CO3 চার্জ কত? এখানে সামনে 2 আছে, CO3 2 মাইনাস। তাহলে কি চার্জগুলো দেখতে পাচ্ছ? এটা -1, -2, -4 আবার -2। সব থেকে বেশি কার্যকরী জিজ্ঞেস করলে কোনটা হতো? এটা অপশন হতো। সব থেকে কম কার্যকরী জিজ্ঞেস করেছে, পজিটিভ চার্জের জন্য সব থেকে কম কার্যকরী যেটা সব থেকে কম নেগেটিভ আছে, অর্থাৎ Br মাইনাস। ওকে, সব থেকে যেটা কম চার্জ আছে সেটা এখানে বেশি সব থেকে কম কার্যকরী হবে, আর যেটা সব থেকে বেশি নেগেটিভ চার্জ আছে সেটা পজিটিভ মানে চার্জযুক্ত সলকে তঞ্চনের জন্য বেশি কার্যকরী হতো, ঠিক আছে। কোশ্চেনটা কম কার্যকরী জিজ্ঞেস করেছে, আশা করি বুঝতে পারলে। এটা পৃষ্ঠতলীয় রসায়ন যে চ্যাপ্টারটা আছে, পৃষ্ঠতলীয় রসায়ন চ্যাপ্টারের একদম শেষে পাবে সুলজে-হার্ডি রুল, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আছে বিভিন্ন রকম। আচ্ছা, হাইপোনাইট্রাস অ্যাসিডের বিয়োজনে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? হাইপোনাইট্রাস অ্যাসিড H2N2O7, এটা যদি তুমি ভেঙে দাও তাহলে আলটিমেটলি কী হয়ে যায়? আর নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়, N2O, ঠিক আছে। গ্রুপ 15 কেমিস্ট্রি পড়বে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট, নিচের কোন ল্যান্থানাইড মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সর্বনিম্ন জিজ্ঞেস করেছে, ঠিক আছে। সর্বনিম্ন কোন একটা ল্যান্থানাইডের সিরিজের লেফট টু রাইট হ্যান্ড সাইডে তুমি যদি যাও, সব থেকে লেফটে কাকে পাবে তুমি? ল্যান্থানামের পরেই সেরিয়াম, আর সবার লাস্টে কে আছে? লুটেসিয়াম। যত তুমি বাম থেকে এরকম ডান দিকে যাবে অ্যাটমিক সাইজ ডিক্রিজ করে ডিউ টু ল্যান্থানয়েড কন্ট্রাকশন। ল্যান্থানয়েড সংকোচনের জন্য তোমার বাম থেকে ডান দিকে গেলে কী হবে? অ্যাটমিক সাইজটা তত ডিক্রিজ করবে, তাহলে এর আকার সব থেকে বেশি, আর লুটেসিয়ামের আকার কী হবে? সব থেকে কম হবে। কী কারণে? ল্যান্থানয়েড সংকোচনের জন্য। লুটেসিয়ামটা অ্যান্সার। এখান থেকে আরও একটা কোশ্চেন বলে রাখি, এটাও তোমার MCQ এর মতন পড়েছে, তোমাকে এই ধরনের কোশ্চেন আসতে পারে যে ল্যান্থানয়েড সংকোচন কাকে বলে, ঠিক আছে। ল্যান্থানয়েড সংকোচন জিনিসটা কী, এটাও আসতে পারে, ঠিক আছে। তো A4 আবরণী প্রভাব দিয়ে বলবে, A4 আবরণী প্রভাব সব থেকে কম, তাদের নিউক্লিয়াস দ্বারা খুব ভালোভাবে আকৃষ্ট হতে পারে, এই জন্য রেডিয়াসটা অনেক ডিক্রিজ করে যায়, ঠিক আছে। তো সেটা হচ্ছে ল্যান্থানাইড কন্ট্রাকশন, ঠিক আছে। ওকে, নেক্সট, এই একটা যৌগ দিয়েছে K3CuCN4, জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণুকে কপার।
এর জারণ সংখ্যা তোমাকে জিজ্ঞেস করেছে। এটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা তোমার জটিল যৌগের কোশ্চেন, বুঝতেই পারছো, ঠিক আছে। তো এখানে কীভাবে পাবে তুমি CuCN4, এখানে K3 আছে, তাহলে এখানে চার্জ কত হবে? নিশ্চয়ই -3 হবে, ঠিক আছে। কেন্দ্রীয় ধাতব পরমাণুর চার্জ জিজ্ঞেস করেছে, তাই না? তাহলে কপারের চার্জ এটার জন্য x ধরে নেবে, যেটা বের করতে হবে। সায়ানাইডের চার্জ কত হয়? সায়ানাইডের চার্জ হয় -1 করে। কটা সায়ানাইড আছে? না তোমার 4টে সায়ানাইড আছে, 4 × -1, 4টে সায়ানাইডের চার্জ হচ্ছে -1 করে। ওভারঅল চার্জ কত হবে? -3। এটা তো একটা নিয়ম, এর চার্জ প্লাস এটার চার্জ সমান হবে ওভারঅল চার্জ, ঠিক আছে। এটা যদি তুমি সলভ করো তাহলে কত আসছে? না +1 আসছে, ঠিক আছে। অর্থাৎ কপারের চার্জ কত হবে এখানে? +1, ঠিক আছে। নেক্সট, নিচের বিক্রিয়ায় বিক্রিয়াত পদার্থ এক্সকে শনাক্ত করতে বলেছে। এক্স কী হবে, ঠিক আছে। তো এটা একটা তোমার গিগনার্ড রিয়েজেন্ট, দেখেই বুঝতে পারছো, ঠিক আছে। PHMgCl, ফিনাইল রিং MgCl, বুঝতেই পেরেছো। এটার সঙ্গে কি দেওয়া আছে? এটা এরকম দেওয়া আছে নাকি সাইক্লোপ্রোপেন রিং দেওয়া আছে। তো এটা একটু এরকম করার চেষ্টা করি, ভালো করে লিখে আমরা MgCl, ঠিক আছে। সাইক্লোপ্রোপেন অ্যাকচুয়ালি কেমন এরকম হয়, এরকমভাবেই হয়, ঠিক আছে। তো এখানে ম্যাগনেসিয়াম তো পজিটিভ, এটা মেটাল, আর এটা কার্বনটা নেগেটিভ। এই কার্বনটা এখানে এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা আস্তে আস্তে ব্রেক করে যাবে, এই জায়গা থেকে ব্রেক করে যাবে, ঠিক আছে। কি মিডিয়ামে হচ্ছে? না ইথার মিডিয়ামে হচ্ছে, ঠিক আছে। যেই ব্রেক করে হলো, তাহলে কি থাকছে এখানে? ফিনাইল রিং, ঠিক আছে। ফিনাইল রিংটা CH2-তে অ্যাটাক করছে, কিন্তু এই CH2-র সঙ্গে বন্ডে আছে, দেখো, আর এই CH2 পাশে CH2-র সঙ্গে বন্ডে আছে, অর্থাৎ CH2 CH2 CH2, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি। এই কার্বনে অ্যাটাক করলো, এখানে যে কার্বন আছে এই কার্বনটা অ্যাটাক করলো, তাহলে এর সাথে এই কার্বনের একটা বন্ড তৈরি হলো, CH, তাই CH2 করেছি। এই CH2 আবার পাশে এই CH2-র সঙ্গে বন্ড আছে, সেই CH2টা আবার উপরে CH2, তাই CH2 বন্ড CH2, ঠিক আছে। আর এখান থেকে যে বন্ডটা ব্রেক করেছিল সেই নেগেটিভ চার্জটা কোথায় উঠেছে? এই কার্বনে, তাই কার্বনটা নেগেটিভ, আর MgClটা এটার সঙ্গে এইরকমভাবে অ্যাটাচমেন্টে থাকবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তোমাকে কি করতে হবে? না যখনই তুমি H3O+ দিয়ে দেবে, এখানে তোমার দেখো সব জায়গাতেই H3O+ দিয়ে আলটিমেট প্রোডাক্ট লিখতে বলেছে। H3O+ যেই দিয়ে দেবে তুমি, কি হবে? না CH2 আলটিমেট CH2OH হয়ে যাবে, ঠিক আছে। CH2OH হয়ে যাবে। তাহলে দেখো কোন অপশানটা কারেক্ট আছে? 3টে CH2 কোথায় আছে? CH2OH, অর্থাৎ অপশান বিটা হবে কারেক্ট অ্যান্সার, তাই না? অপশান বিটা হবে কারেক্ট অ্যান্সার। এভাবে করতে পারবে, ঠিক আছে। 3টে বন্ড এরকমভাবে ব্রেক করে তোমার প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারবে, ঠিক আছে। এক্সকে শনাক্ত করতে বলেছিল। নেক্সট ওয়ান, এস্টারিফিকেশন বিক্রিয়ায় অ্যালকোহলের সক্রিয়তা কম। অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা দেওয়া আছে। এস্টারিফিকেশন রিঅ্যাকশন, প্রথমে একটা এস্টারিফিকেশন রিঅ্যাকশন একটু দেখিয়ে দেওয়া যাক। এস্টারিফিকেশন রিঅ্যাকশন, তো এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা ধরো একটা অ্যালকোহল, ঠিক আছে। এটা একটা অ্যালকোহল, এটাকে কি করা হবে? না গাঢ় H2S উপর 2 থেকে 3 ফোঁটা এখানে লাগে, যদি হিট করা হয় কোনো অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায়, এখান থেকে কী হয়ে যাবে? H2O হয়ে, এটা H2 হয়ে বেরিয়ে যাবে, তাহলে CH3CO ও CH3 হয়ে যাবে, CH3CO ও CH3 হয়ে যাবে। অর্থাৎ এটা কি তৈরি হলো? এস্টার তৈরি হলো। তার জন্য এই রিঅ্যাকশন করে এস্টারিফিকেশন রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনটা অনেক সময় এই ধরনের কোশ্চেন আছে, এস্টারিফিকেশন রিঅ্যাকশনের একটা উদাহরণ দাও, তোমাকে রিঅ্যাকশন লিখতে হতে পারে, বা অনেক সময় দিয়ে এটার সঙ্গে এটার বিক্রিয়ায় কী উৎপন্ন হয় লিখতে হতে পারে। আর এখানে যে কোশ্চেনটা দিয়েছে অন্য সক্রিয়তার ক্রম, বলছে কোন অ্যালকোহলগুলো সক্রিয়। এখানে তো আমি এই অ্যালকোহলটা দিলাম, তো মনে রাখবে সব থেকে বেশি সক্রিয় অ্যালকোহল যত ছোট অ্যালকোহল হবে, অর্থাৎ CH3OH সব থেকে বেশি সক্রিয় এখানের মধ্যে। তারপরে তোমার যদি কোনো প্রাইমারি অ্যালকোহল থাকে CH3CH2OH, ঠিক আছে, এটা হবে। তারপরে হবে কোনো 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, 2 ডিগ্রি যদি কোনো অ্যালকোহল হয়, মানে এটা। তারপরে হবে কোনটা? না 3 ডিগ্রি যদি কোনো অ্যালকোহল হয়। তাহলে কোন অপশানটা কারেক্ট হচ্ছে? কোন অপশানটা কারেক্ট হচ্ছে এখানের মধ্যে? দেখতেই পাচ্ছ না, এটা হচ্ছে অপশান বিটা কারেক্ট। যত ছোট অ্যালকোহল তত বেশি রিঅ্যাক্টিভ। সেমভাবে অ্যাসিডের ক্ষেত্রে জিজ্ঞেস করতে যে এই যে অ্যাসিডটা রিঅ্যাকশন করছে, অ্যাসিডগুলোর মধ্যে কোন অ্যাসিডটা বেশি রিঅ্যাক্টিভ, ঠিক আছে। তো মনে রাখবে যত ছোট অ্যাসিড তত বেশি রিঅ্যাক্টিভ। অ্যাসিডের রিঅ্যাক্টিভিটি জিজ্ঞেস করে, অ্যাসিডগুলির সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটি যদি জিজ্ঞেস করে,
তখন ফর্মিক অ্যাসিডের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, ঠিক আছে। ফর্মিক অ্যাসিড, তারপরে হবে তোমার অ্যাসিটিক অ্যাসিডের, ঠিক আছে। তারপরে তোমার যদি আরও তুমি এটাকে বাড়িয়ে তোমার কোনো অ্যাসিড লেখার চেষ্টা করো, ঠিক আছে, CH3 CH3 এখানে তুমি যদি কোনো অ্যাসিড লেখার চেষ্টা, যত বড় এরকম অ্যাসিড করবে তত তার রিয়াকশন করার প্রবণতাটা কমবে। যত ছোটো অ্যাসিড তত বেশি রিঅ্যাক্টিভ, এটা সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, তারপরে এটা, তারপরে এটা। আর অ্যালকোহল যদি করো, ছোটো যত অ্যালকোহল হবে, কম কার্বনযুক্ত অ্যালকোহল, তাই অপশন বিটা কারেক্ট আছে। তো এটাও কোশ্চেনে হতে পারে কিন্তু, ঠিক আছে, এটাও হতে পারে। করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। অ্যালকোহল ফিনল ইথারে যাবে, এস্টারিফিকেশন রিঅ্যাকশনে পাবে এটা। নেক্সট, গাঢ় H2SO4 এর সাথে অ্যাসিটোনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, ঠিক আছে। তো অ্যাসিটোন 3 অণু যদি নাও তুমি, এটা গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় এরকম মেসিটিলিন বলে একটা যৌগ তৈরি হয়, মেসিটিলিন, এরকম হয় CH3 এটা উৎপন্ন হয়, অর্থাৎ অপশন বিটা কারেক্ট। এটা অ্যালকোহল ফিনল ইথার নয়, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের একদম যেখানে অ্যাসিডের বা কিটোনের যে রিয়াকশনগুলো আছে, কিটোন অ্যালডিহাইডের রিয়াকশন আছে, প্যারালডিহাইড ঘুমের ওষুধ রূপে কাজে লাগে, মেসিটিলিন উৎপন্ন হচ্ছে, ফর্মালডিহাইডের পলিমারাইজেশনের মাধ্যমে ইউরোট্রপিন উৎপন্ন হয়, ঠিক আছে, মেডিসিন একটা। তো এগুলো সবই তোমার ওই শেষের দিকটায় করে আছে, ওখান থেকে কোশ্চেন আসে। প্যারালডিহাইড, মেসিটিলিন এবং ইউরোট্রপিন এগুলো সব মেডিসিনাল, ঠিক আছে, মানে মেডিসিনাল একটা যৌগ আর কি। তো এখান থেকে একটু ভালো করে দেখবে, যৌগটার নামও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, ওকে। নেক্সট, নিচের পরিবর্তনের জন্য সবথেকে উপযুক্ত বিকারকটিকে শনাক্ত করো। NH2 থেকে NO2, NO2 থেকে NH2 সবাই পারবে। NO2 থেকে NH2 কি বিজারণ, কী দিতে হয়, SN, আর যদি গাঢ় HCl দিয়ে দাও, গাঢ় HCl দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। আর এখানে কি লাগবে, এখানে লাগে তোমার CF3COOH, ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড, কাজে লাগে। দেখো তাহলে কোনটা ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড আছে, এখানে 3টা যদিও মাঝে চলে এসছে, অ্যাকচুয়ালি CO3টা এরকম হয়, CO3H এরকম হবে লেখাটা, এটা একটু প্রিন্টিং যাই হোক প্রবলেম হয়েছে। CF3COOH, ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড আরও একটা জায়গায় কাজে লাগছিল, দেখবে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে আছে যে বায়ার-ভিলিগার অক্সিডেশন। বায়ার-ভিলিগার অক্সিডেশনে কি কোনো অ্যাসিটোন বা কোনো কিটোন থেকে আমরা এস্টার তৈরি করতে কাজে লাগাচ্ছিলাম, তখনও দেখবে এরকম ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড বা পার বেঞ্জোইক অ্যাসিড, মেটাক্লোরো পার বেঞ্জোইক অ্যাসিড এগুলো কাজে লাগাচ্ছিলাম, ওখানেও দেখবে এটা কাজে লেগেছিল। তো সেই রিঅ্যাকশনস। আচ্ছা, নিচের কোন বন্ধনটিকে, হ্যাঁ এটা কোন চ্যাপ্টারে যদি বলো পাবে, এটা তোমার নাইট্রোজেন কম্পাউন্ড, নাইট্রোজেন ডেরিভেটিভ যে চ্যাপ্টারটা আছে অর্গানিকে, সেটা তুমি মানে তোমার NO2 গ্রুপের যে কেমিস্ট্রি আছে, ঠিক আছে, NO2 গ্রুপ সংক্রান্ত যেসব যৌগ হয় ওখানটায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নিচের বন্ধনটিকে পেপটাইড বন্ধন, কোন বন্ধনটিকে পেপটাইড বন্ধন বলা হয়, কোন বন্ধনটিকে পেপটাইড বন্ধন বলা হয় না, CONH বন্ধনটিকে, অর্থাৎ অপশন সি কারেক্ট। এরকম CONH যদি বলো একটা পেপটাইড বন্ধন গঠন করে দেখানো যেতে পারে, তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিড নিই, NH2 CH2 COOH, এটার নাম কি, অ্যামাইনো অ্যাসিডটার নাম, একমাত্র নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড, একমাত্র নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এটা, যার নাম হচ্ছে কি গ্লাইসিন। এটা একটু আমি এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখছি, কারণ এই ধরনের কোশ্চেনও হতে পারে। একমাত্র তোমরা অনেকেই জানো এটা, তবু লিখে দিলাম, মনে থাকবে, রিভিশন হয়ে গেল। গ্লাইসিন, এটার সঙ্গে যদি অ্যালানিনের রিঅ্যাকশন করানো হয়, ঠিক আছে, অ্যালানিন আরেকটা অ্যামাইনো অ্যাসিড, NH2টাকে এইভাবেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, NH2 CH3 COOH। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করে তবেই না পেপটাইড বন্ধন গঠিত হয়। দেখো এখান থেকে কী হয়ে যাবে, H2O, এই বন্ডটা এইভাবে এখান থেকে H2O হয়ে বেরিয়ে চলে আসবে, অর্থাৎ জলের অণু বেরিয়ে চলে আসবে, তাহলে কি পাওয়া যাবে, NH2 CH2 CO, আর বাকি এটা NH CH3 COOH, ঠিক আছে। তো এই যে জায়গাতে দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে, এখানে CO আর NH, এটাকে আমরা বলবো পেপটাইড বন্ধন। আচ্ছা, পেপটাইডটার নামও জিজ্ঞেস করতে পারে অনেক সময়, পেপটাইডের নামও জিজ্ঞেস করতে পারে, এটা গ্লাইসিন, এটার নাম কি অ্যালানিন,
তাহলে নাম কি হবে এটার? যেটা প্রথমের অ্যামাইনো অ্যাসিড আছে তার সাথে আইল কথাটা যোগ করতে হবে, গ্লাইসিন থেকে গ্লাইসাইল কথা যোগ করতে হবে। আর লাস্টের যে অ্যামাইনো অ্যাসিড আছে ওটা সিম্পল নাম হবে, ঠিক আছে, গ্লাইসাইল অ্যালানিন। ওকে, তাহলে যেটা প্রথম অ্যামাইনো অ্যাসিড তার আইল কথা হবে, তারপরে অ্যালানিন। ওকে, আর এটা হচ্ছে পেপটাইড বন্ধন, তো পেপটাইড বন্ধন তো বুঝতেই পেরে গেলে। আচ্ছা, নেক্সট, নিচের কোনটি ইলাস্টোমার? ইলাস্টোমার বলতে কথাটা কি? যেটা ইলাস্টিক সেটাই ইলাস্টোমার হিসেবে কাজ করবে। তো ইলাস্টিক বলতেই কার নামটা মনে আসে? কারা ইলাস্টিক হিসেবে কাজ করে? রাবার, যে কোনো ধরনের রাবার পলিমারগুলো সবই কি ইলাস্টিক। কোনটা হবে? রাবার, একেবারেই সহজ উত্তর, ঠিক আছে। বিভিন্ন রকম রাবার থেকে কোশ্চেন আসে, ভালো করে দেখে নেবে। এনবিআর, এসবিআর, ঠিক আছে, প্রাকৃতিক রাবার, এদের মনোমারগুলো, এগুলো কোশ্চেন কিন্তু হয়, ঠিক আছে। তো পরের জায়গায় যাওয়া যাক। নিচের কোন গঠনটি প্যারাসিটামল ওষুধের সঠিক গঠন? প্যারাসিটামলের কোনটা? প্যারা হাইড্রক্সি অ্যাসিটিনিলাইট, যেটা এই যৌগটা হবে, এটা প্যারাসিটামল, ঠিক আছে। অ্যান্টিপাইরেটিক অ্যান্ড এনালজেসিক রূপে কাজ করে প্যারাসিটামল, ঠিক আছে। জ্বরও কমায় এবং গায়ে হাত পায়ে যদি তোমার ব্যথা প্রদাহ হয় তখনও তোমার এটা কার্যকরী। তো এটা হবে প্যারা হাইড্রক্সি অ্যাসিটিনিলাইট। এটার প্রিপারেশনটা অবশ্যই করে রাখবে, ঠিক আছে। NH2 গ্রুপটাকে তুমি অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে অ্যাসিটিনিলাইটে পরিণত করে নিতে পারো, সেইভাবে করা যেতে পারে। আচ্ছা, নেক্সট, নিচের কোন অ্যান্টিবায়োটিকটি ব্যাকটেরিওসাইডাল প্রকৃতির? একটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল হয় কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল তোমার ড্রাগসগুলো, আর কিছু হয় তোমার ব্যাকটেরিওস্ট্যাটিক, ঠিক আছে। ব্যাকটেরিওসিডাল কোনগুলো? না, যেগুলো পুরোপুরি জীবাণুটাকে মাইক্রোবগুলোকে ধ্বংস করে দেয় আর কি, ঠিক আছে। যেমন ধরো অফ্লক্সাসিন, ঠিক আছে। তো এগুলো সব, অফ্লক্সাসিন খুব ভালো একটা মেডিসিন, পেনিসিলিন, এগুলো কী করতে পারে না, তোমার যে কোনো ধরনের এরকম অ্যান্টিমাইক্রোব, মানে তোমার যে মাইক্রোবগুলো আছে সেগুলোকে তোমার ধ্বংস করে দেয়, ঠিক আছে। অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ মোটামুটি, ঠিক আছে। তো ব্যাকটেরিওসাইডাল ড্রাগ, তোমার ব্যাকটেরিওসাইডাল তাহলে কোনটা হবে? এখানে অফ্লক্সাসিন হবে। আর বাকি যেগুলো আছে ক্লোরমফেনিকল বলো, ভেরোনাল, এগুলো কী হিসাবে কাজ করে? এরিথ্রোমাইসিন, এগুলো ব্যাকটেরিওস্ট্যাটিক। স্ট্যাটিক বলতে কি না, ওই যে জীবাণুগুলো আছে তাদেরকে তোমার মোটামুটি তাদের বৃদ্ধিটাকে দমন করে আর কি, পুরোপুরি ধ্বংস করে নেয়। অফ্লক্সাসিন বলো, পেনিসিলিন, এরা পুরোপুরি ধ্বংস করে দেয়। আর এরা কী করে না, বৃদ্ধিটাকে দমন করে, তার জন্য ওরা ব্যাকটেরিওস্ট্যাটিক, আর এরা হচ্ছে ব্যাকটেরিওসিডাল, ঠিক আছে, অফ্লক্সাসিন আর পেনিসিলিন। আচ্ছা, নেক্সট, এটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে তোমার SC58-এর, এখান থেকে SC58-এর তোমার এগুলো শুরু হচ্ছে, একটু দেখে নাও। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের শতকরা ফাঁকা স্থান। আচ্ছা, এটার জন্য প্যাকিং এফিসিয়েন্সি সবাই পড়বে, ঠিক আছে। সরল ঘনকাকার এর প্যাকিং এফিসিয়েন্সি কত, ঠিক আছে। তোমার সরল ঘনকাকার হলে পৃষ্ঠকেন্দ্রিকের পড়বে, দেহকেন্দ্রিকের জন্য পড়বে, এগুলো কিন্তু এক্সামে পড়ে, ঠিক আছে। যেমন সরল ঘনকাকার হলে প্রথমে আমরা পৃষ্ঠকেন্দ্রিক জিজ্ঞেস করছি, ওটা একবার বলে দিই। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকারের জন্য তোমার প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা কত হয়? 74%, মানে এতটা স্থান দ্বারা পার্টিকেল বা আয়নগুলো ভর্তি থাকে, এতটা স্থানকে ভর্তি করে রাখে কোনো একটা নির্দিষ্ট একক কোষের। তাহলে ফাঁকা স্থান কত হবে? তাহলে ফাঁকা স্থান কত হবে? 100 - 74% তুমি করে দাও, ঠিক আছে। অর্থাৎ কত হচ্ছে না 26%। তাহলে ফাঁকা স্থান কত হচ্ছে না 26%। সেমভাবে সরল ঘনকাকারও জিজ্ঞেস করতে পারে। সরল ঘনকাকারের প্যাকিং দক্ষতা কত? 52%। তাহলে ফাঁকা স্থান কত হবে? ফাঁকা স্থান হবে 100 - 52% করলে 48% হয়ে যাবে, নিশ্চয়ই বুঝতে পারছো। আর আরেকটা হয় দেহকেন্দ্রিক একক কোষ। দেহকেন্দ্রিক যদি একক কোষ হয় তার প্যাকিং দক্ষতা হবে কত পার্সেন্ট থাকে না 68%। তাহলে ফাঁকা স্থান কত হবে? 100 - 68%, অর্থাৎ কত হচ্ছে না 32%, ঠিক আছে। তো এইভাবে তোমার ফাঁকা স্থান আর প্যাকিং দক্ষতাগুলো মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। এবং শুধু তাই নয়, 3 নম্বরের একটা কোশ্চেন আছে, এরকম জিজ্ঞেস করতে পারে, সরল ঘনকাকার কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো, দেহকেন্দ্রিকের প্যাকিং দক্ষতা নির্ণয় করো, ঠিক আছে। তো এরকম নির্ণয় করতে 3 নম্বর এরকম করে থাকতে পারে, ঠিক আছে। নেক্সট, একটি তড়িৎ রাসায়নিক কোষের
কোষ ধ্রুবকের মানটা জিজ্ঞেস করেছে, কোষ ধ্রুবকের মানটা কি হতে পারে। আচ্ছা, তো আমরা জানি আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স কি হয়। আপেক্ষিক পরিবাহিতাকে কি দ্বারা প্রকাশ করা হয় না কাপ্পা দ্বারা। এটা সমান কি হয় 1/r ইন্টু L/A। তাহলে কোষ ধ্রুবক কোনটা, কোষ ধ্রুবক হচ্ছে L/A। তাহলে কোষ ধ্রুবক L/A সমান কি হবে r ইন্টু কাপ্পা হয়ে যাবে। আর কে তাহলে কোষ ধ্রুবক কোনটা হবে, কোনটা অ্যান্সার হবে, অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আরও এরকম কোশ্চেন এখান থেকে আসে, আপেক্ষিক পরিবাহিতার এককটা জিজ্ঞেস করতে পারে এখানে, এটার একক কী হবে, ইউনিট। দেখেই বুঝতে পারছো যে 1/r আছে, আর এর একক কি, রোধের একক ওহম, তাহলে 1/ওহম মানে কি, ওহম ইনভার্স। ঠিক আছে, আর লেন্থের একক কি, মিটার যদি বসায় মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার মানে মিটার টু দি পাওয়ার -1। তো এইভাবেও তুমি এর ইউনিটও জিজ্ঞেস করতে পারে। আর আরও একটা কোশ্চেন আছে এখান থেকে, কোশ্চেন বললে তো প্রচুর হয়, তবু আমি এমনি পসিবিলিটি বলছি যে এই রিলেটেড যা হয়। কোষ ধ্রুবকের মানটা কি, আপেক্ষিক পরিবাহিতার মান কি কোষ ধ্রুবকের উপর নির্ভর করে, একটা কোশ্চেন হয়। তো মনে রাখবে যে আপেক্ষিক পরিবাহিতার মান কোষ ধ্রুবকের উপর নির্ভর করে না, কারণ কোষ ধ্রুবকের মান যত বাড়বে তত 1/r এর ভ্যালুটা কমতে থাকবে, দিয়ে আলটিমেটলি তোমার আপেক্ষিক পরিবাহিতার মানটা ফিক্সড থেকে যাবে, অপরিবর্তিত থাকবে। ওকে, প্রদত্ত কোন শর্তটি অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেছে। ঠিক আছে, অধিশোষণ একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কোনো কিছু করতে হয় নিজের থেকেই হয়, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত যদি কোনো প্রক্রিয়া হয় তাদের জন্য ডেলজির ভ্যালুটা কি হয়, ডেলজির ভ্যালু <0 হয়, ডেলজিটা <0। আচ্ছা, নেক্সট হচ্ছে কি না এনথালপির ভ্যালু। অধিশোষণের জন্য এনথালপি, আচ্ছা এখানে অধিশোষণ একটি তাপ দায়ী প্রক্রিয়া, তাপ উৎপন্ন হয় এখান থেকে। কোনো একটা পৃষ্ঠতলে, এটা যদি পৃষ্ঠতল হয়, এখানে যদি কোনো একটা গ্যাসের অণু এসে এখানে অধিশোষিত হয়ে যায়, জমে যায়, তখন কিন্তু তাপ কিছুটা উৎপন্ন হয়, তাপ দেয় আর কি। তো অধিশোষণ যেহেতু তাপদায়ী প্রক্রিয়া, তাই ΔH এর মান <0, ΔHটা কী হবে, 0 থেকে কম হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অধিশোষণের ক্ষেত্রে এন্ট্রপি বলতে কি, ΔS সবসময়ই বৃদ্ধি পায়, কারণ গ্যাসের অণুগুলো ধরো চারদিকে এরকমভাবে মুভমেন্ট করে বেড়াচ্ছিল, হঠাৎ করে তুমি একটু পৃষ্ঠতলে এসে যদি গ্যাসগুলো এসে জমে যায়, গ্যাসের অণুগুলো, তাহলে কি ওদের মুভমেন্টটা তো বন্ধ হয়ে গেল, একটা জায়গায় এসে আকৃষ্ট হয়ে জমে থেকে যাচ্ছে, যেরকমভাবে বিচরণ করছিল সেরকম থাকবে কি, বিশৃঙ্খলতাটা থাকবে, বিশৃঙ্খলতার মাত্রাটা হ্রাস পেয়ে যাচ্ছে। আর বিশৃঙ্খলতার হ্রাস মানে কি, এন্ট্রপির হ্রাস, এন্ট্রপি কমে যাওয়া, তাই এন্ট্রপিটা কী হয়ে যাবে, এন্ট্রপিটা কমে যাওয়া, তাহলে এন্ট্রপি যদি কমে যায় ΔSটা কী হয়ে যাবে না <0। ওকে, তাহলে এখানে ΔGর ভ্যালু <0, ΔHটাও <0, আর এন্ট্রপির মানটাও যেহেতু কমে গ্যাস অণুগুলোর, তার জন্য এন্ট্রপির মানটাও <0। তোমাকে জিজ্ঞেস করে কোনটা প্রযোজ্য নয়, তাহলে যেটা ΔS > 0 আছে সেটা প্রযোজ্য নয়। ওকে, বোঝা গেল, কোনো অসুবিধা? ছোটোখাটো অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানাবে, নেক্সট যখন কোনো একটা পেজ করার চেষ্টা করবো সেখানে আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, কোনো জায়গায় যদি প্রবলেম থেকে থাকে। ঠিক আছে, নাইট্রোজেনের বিভিন্ন যে অক্সাইডগুলো আছে এদের অ্যাসিড ধর্মের ক্রম কী হবে। ঠিক আছে, মনে রাখবে এদের ক্ষেত্রে যত অক্সিজেনের সংখ্যাটা বাড়ছে বা চার্জটা বাড়ছে নাইট্রোজেনের, তত কী হয়ে যাবে, জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো এখানে খুব সিম্পল ব্যাপার, দেখো N2O5, এখানে 5টা অক্সিজেন, 3 এখানে একটা আছে, কিন্তু নাইট্রোজেনের চার্জ সব থেকে বেশি হবে এখানে, তারপর এখানে, এখানে। তার জন্য কী হবে, অ্যাসিড ধর্মের ক্রমটাও একইভাবে ইনক্রিজ করবে। যত নাইট্রোজেনের উপর বেশি চার্জ হবে তত তোমার কী হয়ে যাচ্ছে না জারণ ক্ষমতা বলছি, অ্যাসিড ধর্মটা তত বৃদ্ধি পাচ্ছে। ওকে, গ্রুপ 15 পেয়ে যাবে নাইট্রোজেনের অক্সাইডে, গ্রুপ 15 কোশ্চেন এটা। আগেরটা তো অধিশোষণের বুঝতেই পারলে। সন্ধিগত মৌলসমূহ সর্বোচ্চ জারণ অবস্থা দেখায় কার সাথে? সব থেকে তোমার হ্যালোজেনের মধ্যে কোন হ্যালোজেনটা সব থেকে ছোটো না, ফ্লুরিনটা সব থেকে ছোটো। যেহেতু ফ্লুরিন সব থেকে ছোটো, কোনো মেটালের পাশে ফ্লুরিন অনেক বেশি যুক্ত হতে পারে, অনেক বেশি সংখ্যায় ফ্লুরিন যুক্ত হতে পারে, তার জন্য অক্সিডেশন স্টেটটাও বেশি হয়ে যাবে। তার জন্য ফ্লুরাইড যৌগগুলোর ক্ষেত্রে কী হবে, জারণ অবস্থা সব থেকে বেশি দেবে, সর্বোচ্চ দেখাবে। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি অ্যাম্বিডেন্ট লিগান্ড? অ্যাম্বিডেন্ট লিগান্ড বলতে কি, যে লিগান্ডটা দুদিক দিয়েই তোমার যুক্ত হতে পারে। যেমন ধরো এখানের ক্ষেত্রে সায়ানাইড কি করতে পারে, তোমার নাইট্রোজেন এন্ডের মাধ্যমে কোনো একটা মেটালের সঙ্গে যুক্ত হতে পারে, কখনো তোমার কার্বনের এন্ড দ্বারাও যুক্ত হতে পারে।
ঠিক আছে। তার জন্য এগুলোকে বলা হয় অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, ঠিক আছে। তার জন্যই তো দেখবে তুমি এরকম পাও, কোন একটা যৌগের ক্ষেত্রে এরকম পেতে পারো, এটা অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড বলেই CH3CN বলে যৌগ পাবে, মিথাইল সায়ানাইড। আবার কখনো নাইট্রোজেন দ্বারা যুক্ত হয় বলে CH3NCO পেতে পারো। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলও বলা যেতে পারে। কোনো মেটালের সঙ্গে আবার এরকমও যুক্ত হয় CN দ্বারা বা NC দ্বারা, ঠিক আছে। তো তার জন্য তোমার এগুলো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, সরি অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলতে পারবো, নিউক্লিওফাইল দু রকমই কাজ করে। এবং শুধু CN কি, আর CN ছাড়াও এখানে অনেক কিছুই আছে, SCN আছে, এখানে সালফার এন্ড কাজ করে এবং নাইট্রোজেন এন্ড কাজ করে, তাহলে এটাও হবে এটাও হবে। আরও অপশানে তোমার মানে তোমার উদাহরণে থাকতে পারে NO2 গ্রুপটা। NO2 তোমার কি হতে পারে না, অক্সিজেন এন্ড দ্বারাও কারোর সাথে যুক্ত হতে পারে, আবার নাইট্রোজেনের এন্ড দ্বারাও যুক্ত হতে পারে। তো এগুলো সব কি অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের উদাহরণ, ঠিক আছে। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড যারা তোমার মানে দুটো পরমাণু যেখানে মানে একটা মুখ নেই, দুটো মুখ দ্বারাই যুক্ত হতে পারে। সেটা নির্ভর করবে কোন সময় কোনটা যুক্ত হবে, কখনো সালফার দ্বারা যুক্ত হচ্ছে দেখো, কখনো নাইট্রোজেন দ্বারা, কখনো অক্সিজেন দ্বারা, কখনো নাইট্রোজেন দ্বারা, এরকম হতে পারে, ঠিক আছে। আচ্ছা, নিচের যৌগগুলির মধ্যে কোনটি আলোক ঘূর্ণন দেখায়, অর্থাৎ কোনটি আলোক সক্রিয়, কোনটি আলোক সক্রিয় তোমাকে জিজ্ঞেস করেছে। এখানে কোনটি আলোক ঘূর্ণন বলতে কি, আলোক সক্রিয় কোনটা, আলোক সক্রিয় হওয়ার শর্ত কি, আলোক সক্রিয় বা আলোক ঘূর্ণন দেখানোর শর্ত কি না, তবে এরকম শর্ত ছিল, প্রতিসাম্য তল, প্রতিসাম্য কেন্দ্র বা পরাবর্ত প্রতিসাম্য, এই তিনটি উপাদানের মধ্যে, এই তিনটি উপাদানের মধ্যে একটিও উপস্থিত থাকলে ওই কম্পাউন্ডটিকে আলোক নিষ্ক্রিয় বলা হয়। একটিও উপস্থিত থাকলে এদেরকে তখন আলোক নিষ্ক্রিয় বলা হয়। আর এই তিনটের মধ্যে একটিও যদি না থাকে, ঠিক আছে, উপস্থিত থাকলে যে কোনো একটা থাকলে এখানে আলোক নিষ্ক্রিয়তা শর্ত করে, তাহলে ব্যাপারটা আরও ঠিকঠাক হবে, আলোক নিষ্ক্রিয় হওয়ার শর্ত। আর এই তিনটির যদি দেখতে না পাওয়া যায়, কোনোটি যদি দেখা না যায়, ঠিক আছে, এদের মধ্যে একটি উপাদানও যদি উপস্থিত না থাকে, একটি উপাদানও উপস্থিত না থাকলে আলোক সক্রিয় বলবো, ঠিক আছে। তো আলোক নিষ্ক্রিয় কাদেরকে বলবো, প্রতিসাম্য তল, প্রতিসাম্য কেন্দ্র এবং পরাবর্ত প্রতিসাম্য কেন্দ্র, তিনটি উপাদানের মধ্যে একটাও যদি থাকে, ঠিক আছে, তখন সেই কম্পাউন্ডটাকে আলোক নিষ্ক্রিয় বলবো। তাহলে সবথেকে সহজ আমাদের এই প্রতিসাম্য তল, এগুলো আমরা দেখে নিতে পারি। তো আমি বলবো যে প্রতিসাম্য তলটা দেখা খুব সহজ, তাই প্রতিসাম্য তল তুমি খোঁজার চেষ্টা করবে কাদের মধ্যে আছে। যাদের মধ্যে প্রতিসাম্য তল আছে তারা আলোক নিষ্ক্রিয়, না থাকলে তুমি আলোক সক্রিয় তুমি বলতে পারো। যেমন দেখা এই কম্পাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে, এই কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি যদি দেখো, ভালো করে লক্ষ্য করো, তাহলে তুমি দেখবে যে এই কার্বনটার পাশে চারটে গ্রুপই আলাদা, CH3, এখানে C2H5, এখানে হাইড্রোজেন, এখানে ব্রোমিন, ঠিক আছে। তো এটাকে কোনোভাবেই তুমি সমান দুই ভাগে সমদ্বিখণ্ডিত করতে পারবে না, ঠিক আছে। সমান দুই ভাগে সমদ্বিখণ্ডিত তুমি যদি এখানে চোখটা রাখো, এই জায়গায় যদি তুমি চোখটা রাখো আর কি, ঠিক আছে, এই জায়গায় যদি তুমি চোখ রাখো, তাহলে এই কম্পাউন্ডটা দেখতে কেমন হবে, C, ঠিক আছে। এখানে তুমি যদি দাঁড়াও, ডান দিকে তোমার পড়বে হাইড্রোজেনটা, তুমি ইমাজিন করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর এই ডার্ক এজ মানে কি, ডার্ক এজ মানে হচ্ছে তোমার বোর্ডটা মানে সামনের দিকে আছে এটা তোমাদের, আর এই ব্রোকেন এজ মানে কি, বোর্ডের পেছনের দিকে আছে, ঠিক আছে। তাহলে তুমি যদি এই জায়গাটায় দাঁড়াও হাতগুলো খুলে, তাহলে তোমার ডান হাতে কি পড়বে না, হাইড্রোজেন, আর বাম হাতে পড়বে CH3, আর ডান হাতে হাইড্রোজেন, বাম হাতে CH3। ওপরের দিকে আসছে
C2H5 আর নিচের দিকে আসবে ব্রোমিন। তাহলে কোনোভাবে সমান দুইভাবে সমদ্বিখণ্ডিত করা যাচ্ছে কি? এইভাবে তুমি যদি ব্রেক করো, ঠিক আছে, অর্থাৎ এইভাবে যদি তুমি একটা প্লেন চালানোর চেষ্টা করো যে দুভাগে ভাগ হচ্ছে, এদিকে CH3 আসছে, এদিকে হাইড্রোজেন হচ্ছে না, তুমি যদি এইভাবে ভেঙে নেওয়ার চেষ্টা করো, দেখো এদিকে C2H5, এদিকে ব্রোমিন, ওটার ক্ষেত্রেও সমানভাবে সমদ্বিখণ্ডিত হচ্ছে না। তাহলে এই যৌগটা কী হবে? প্রতিসাম্য তল নেই, ঠিক আছে, বা অন্যগুলোও পাবে না, এই এলিমেন্টগুলোও পাওয়া যাবে না, প্রতিসাম্য কেন্দ্র, পরাভর প্রতিসাম্য কেন্দ্র কোনোটাই পাওয়া যাবে না, ঠিক আছে। তো তাহলে যেহেতু পাওয়া যাচ্ছে না, তার জন্য এটা হয়ে যাবে অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক ঘূর্ণন দেখাবে। সেম ব্যাপার তুমি বিয়েটার ক্ষেত্রে একটু যদি স্ট্রাকচারটা করে দেখো, এখানে তুমি তো চোখ রাখবে এখানে, সেমভাবে এই জায়গাতে তুমি দাঁড়িয়ে থাকবে, এই জায়গাতে তুমি চোখ রাখার চেষ্টা করবে, ঠিক আছে, ঠিক আছে। তো সবসময় বলছি ডার্ক এজ যেটা থাকবে সেটা সামনের দিকে, তোমাদের সামনের দিকে থাকবে, আর যেটা ব্রোকেন এজ মানে বোর্ডের পিছনের দিকে। তাহলে এখানটায় তুমি দাঁড়াও, তোমার ডান হাতে থাকবে কোনটা? হাইড্রোজেন, আর বাম হাতে থাকবে CH3। তাহলে এখানে থাকছে কি? বাম হাতে CH3, ডান হাতে তোমার হাইড্রোজেন, ঠিক আছে, ওপরের দিকে থাকছে CH3, নিচের দিকে থাকছে Cl। তো এখানে দেখো, বুঝতেই পারছো, এই বরাবর চোখ রেখে যদি কাটা যায়, ভাঙা যায়, বা হাইড্রোজেন আর Clকে ধরে নিয়ে CH3 তুমি ভেঙে নিতে পারবে যদি তুমি এরকমভাবে একটা স্ট্রাকচার বানাও। তুমি যদি এইভাবে ধরে নাও, ঠিক আছে, এটা যেমন আছে করছি, CH3, এটা হবে, ঠিক আছে, এখানে উপরে CH3, ঠিক আছে, তুমি এটার মতন করে ধরো, উপরে CH3 আছে, ইয়েলো কালারটা ধরে নাও Cl, ইয়েলো কালারটা Cl এদিকে আছে, আর যেটা তোমাদের সামনের দিকে আছে এটা কি না? এটা হচ্ছে হাইড্রোজেনটা, আর পেছনের দিকে যাচ্ছে কোনটা? CH3টা। তাহলে এখানে একটা আছে CH3 আর এখানে একটা আছে CH3। তুমি কিভাবে সমান ভাগে ভাগ করতে পারবে? তুমি এই বরাবর যদি একটা প্লেন চালিয়ে দাও, এই দুটোকে ধরে নিয়ে এইভাবে যদি একটা প্লেন বেরিয়ে চলে আসে, প্লেন বা ব্লেডের মতনই ভাবো না, তুমি এইভাবে ধরে কেটে দিচ্ছ, মানে এই বরাবর কাটছে, দুটো CH3 মাঝ বরাবর এইভাবে কেটে ধরে এদিক দিয়ে চলে যাচ্ছে। তাহলে সমান দুই ভাগে ভাগ করে নিতে পারছে CH3 দুটোকে, ঠিক আছে। তো সমান দুই ভাগে যেহেতু ভাগ করতে পারছে, তার জন্য আমরা বলতে পারবো এটা আলোক নিষ্ক্রিয়। কারণ কি? সমান দুই ভাগে যদি ভাগ করা যায়, তার মানে আমরা বলতে পারবো যে প্রতিসাম্য তল উপস্থিত আছে এখানে, ঠিক আছে। যেহেতু প্রতিসাম্য তল উপস্থিত, এখানে উপস্থিত, সমান দুই ভাগে তোমার বিভক্ত করা যাচ্ছে, তার জন্য কি হয়ে যাবে? এটা কিন্তু আলোক নিষ্ক্রিয় হবে। সেমভাবে এই কম্পাউন্ডটার ক্ষেত্রে ওই রকমভাবেই তুমি ধরে দেখতে পারো, তিনটে মানে তোমার ইয়েতে তুমি দেখো, এখানে যেমনভাবে হাইড্রোজেনগুলো আছে আমি ধরে দেখতে পারি, এরকমভাবে আছে। এটা আছে CH3 ওপরের দিকে, এটা হচ্ছে Cl, ইয়েলোটা একটা হাইড্রোজেন, এদিকে আরেকটা হাইড্রোজেন। তুমি কোন বরাবর কাটবে? এই দুটো হাইড্রোজেনের মাঝ বরাবর তুমি যদি এরকমভাবে প্লেনটা চালাও, এদের দুজনকে ধরবে প্লেনটা, এই দুজনকে কাটবে না, কিন্তু এদেরকে ধরে চলে যায়, দেখো দুটো সমান ভাগে ভাগ করে দিচ্ছে, এই দুটো হাইড্রোজেন সমান দুই ভাগে ভাগ করছে কিনা, এই বরাবর তুমি যদি একটা প্লেন চালিয়ে দাও, তা সমান দুই ভাগে যেহেতু ভাগ করতে পারছে, তার মানে প্রতিসাম্য তল উপস্থিত, আর প্রতিসাম্য তল উপস্থিত থাকলেই কি হয়ে যাচ্ছে? আলোক ঘূর্ণন কিন্তু দেখাবে না, আলোক সক্রিয় নয়, আলোক নিষ্ক্রিয়। তাহলে এটা হয়ে গেল আলোক নিষ্ক্রিয়। প্লেনটা চালাবে তুমি কোন দিক দিয়ে? এই বরাবর তোমার ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে সেম কেস, এটার ক্ষেত্রেও দুটো গ্রুপ সেম আছে, ঠিক আছে। আরও সহজভাবে জানা যায়। এটা কি, আমি এটা কেন বলে দিলাম, এটা যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি দেখবে সহজে বুঝতে পারবে। আর এটার ক্ষেত্রে যেহেতু একটা কার্বন বিশিষ্ট আছে না, মিডিলে একটা কার্বন বিশিষ্ট আছে, একটা কার্বন, তাহলে আরও দেখার সহজ প্রসেসটা লাস্টে বলে দিই। কোনো কার্বনের পাশে যদি হচ্ছে একটা কার্বন আছে, মিডিলে একটা কার্বনকে অ্যাটম করছে, সেই কার্বনের পাশে যদি চারটে গ্রুপই ভিন্ন থাকে, সে কিন্তু সবসময় কাইরাল হয়ে যাবে, ঠিক আছে, ওই যৌগটা। এই কার্বনটার পাশে চারটে গ্রুপই আলাদা আছে, তাই এটা হচ্ছে কাইরাল, এই কম্পাউন্ডটা, বা আলোক ঘূর্ণন কি করবে না দেখাবে, ঠিক আছে, বা আলোক সক্রিয় যৌগ। আচ্ছা, নেক্সট, প্রদত্ত কোনটি অম্লধর্মী জিজ্ঞেস করেছে। দেখতেই পাচ্ছ এটা অ্যালকোহল, CH2OH আছে, আর যারা বেঞ্জিনের সাথে OH আছে এরা সব তিনজনই কিন্তু ফেনল, ঠিক আছে। তো তাহলে ফেনল কিন্তু সবসময় অ্যালকোহলের থেকে আম্লিক। অ্যাসিডিটি অফ ফেনল ইজ অলওয়েজ গ্রেটার দেন অ্যালকোহল। অ্যালকোহলের থেকে সবসময় ফেনলটা কিন্তু অ্যাসিডিটি বেশি হবে, ঠিক আছে। এবারে নাইট্রো গ্রুপ দেওয়া আছে, এরপর এই তিনজনের মধ্যে তাহলে এ তো এলিমিনেট এমনি হয়ে গেল, অ্যাসিডিটি কম, অম্লধর্মী জিজ্ঞেস করে এই তিনজনের ক্ষেত্রে আমি দেখি, ঠিক আছে। তুমি দেখতেই পাচ্ছ যদি NO2 গ্রুপ থাকে, সে তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, নিজের দিকে ইলেকট্রন টানতে পারে, নিজের দিকে যেহেতু ইলেকট্রন টানতে পারে, OH বন্ডকে অনেক তোমার এখানে OH-টা স্ট্রাকচারটা একটু ভুল আছে, সামনে এরকম প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, OH-টা একটু এইভাবে লিখা হচ্ছে, কারণ অক্সিজেনের সাথে এই কার্বনের বন্ড হাইড্রোজেনের সাথে NO2, ঠিক আছে।
তো NO2 যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার জন্য OH বন্ড থেকে ইলেকট্রনে টানবে, OH বন্ডটা অনেক লুজ হবে, সহজে H প্লাসটা বেরিয়ে যাবে, সহজে আম্লিক হবে। তো NO2 গ্রুপ যেখানে যেখানে উপস্থিত আছে তার অ্যাসিডিটি বেশি, অর্থাৎ এটাও এলিমিনেট হয়ে যাবে। এই দুটোর মধ্যে তাহলে কার অ্যাসিডিটি বেশি? ঠিক আছে, তো এটা একটা মেটা পজিশন NO2 আছে, আর আরেকটা আছে অর্থ পজিশন। অর্থ পজিশনে যদি থাকে খুব কাছে উপস্থিত NO2 গ্রুপটা বলছে, তাহলে অনেক শক্তিশালীভাবে ইলেকট্রনটাকে নিজের দিকে উইথড্র করবে, তার জন্য OH বন্ডটা বেশি লুজ হবে, এখানে সহজেই ভেঙে যাবে, তাই H প্লাসটা সহজে রিলিজ করবে এখানে। তাই এই দুজনকার মধ্যে অ্যাসিডিটি কার বেশি হবে? অবশ্যই অর্থোনাইট্রোফেনলের। যদি এই কোশ্চেনে প্যারানাইট্রোফেনলটাও দিত, প্যারানাইট্রোফেনলটাও তোমার দিত, তখন কি হতো? এটাও ইলেকট্রন উইথড্রয়িং, নিজের দিকে ইলেকট্রন টানছে, H প্লাসটা সহজে বেরিয়ে যাবে, ঠিক আছে, মাইনাস আর টানবে ইলেকট্রন, ঠিক আছে, কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে এই টানটা। কেন শক্তিশালী হবে? না, এখানে হাইড্রোজেনটা না অক্সিজেনের সাথে কিছুটা হাইড্রোজেন বন্ডিংয়ে যুক্ত হয়ে যায়, বুঝলি? তার জন্য এখান থেকে H প্লাসটা সহজে বেরোতে পারে। অ্যাসিডিটি মানে কি? অ্যাকর্ডিং টু আর্নিয়াস কন্ট্রোল H প্লাস যত সহজে বেরোবে তত ভালো অ্যাসিড, ঠিক আছে। তো এখানে তো H প্লাস সহজে বেরোতে পারছে না, কারণ হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে অক্সিজেনের সঙ্গে একটা যুক্ত আছে, টানে যুক্ত আছে, H প্লাসটা সহজে রিলিজ করতে পারছে, কিন্তু প্যারা অবস্থানে থাকার জন্য সহজে H প্লাসটা রিলিজ করতে পারে। তাই এই তিনজনের ক্ষেত্রে যদি তুমি অ্যাসিডিটি দেখো, তিনেরটার অ্যাসিডিটি সব থেকে বেশি হবে, তারপরে হবে 2, তারপরে হবে 1। এই তিনজনের যদি অ্যাসিডিটি দেখা ওকে। আচ্ছা, নেক্সট 2 পেন্টানন আর 3 পেন্টাননের মধ্যে পার্থক্য করতে কোনটা কাজে লাগে? 2 পেন্টাননের স্ট্রাকচার কি? পেন্টানন এটা হচ্ছে 2 পেন্টানন, 5টা কার্বন, পেন্টানন বলতে বুঝতে পেরেছো, আর 2 নাম্বার কার্বনে CO, আর একটা আছে 3 পেন্টানন বা ও আচ্ছা প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, 3 পেন্টানন হবে। এদের মধ্যে পার্থক্য করতে কোনটা কাজে লাগে নিজেরাই বুঝতে পারবে। দেখো এখানের ক্ষেত্রে আমি দেখতেই পাচ্ছি CH3CO গ্রুপ উপস্থিত আছে, CH3CO গ্রুপ উপস্থিত আছে, আছে না? তার জন্য এটা কি করতে পারে, CH3CO গ্রুপ যদি উপস্থিত থাকে সেটা আয়োডোফর্ম রিঅ্যাকশনে রেসপন্স করে, I2NH এর সাথে বিক্রিয়ায় না, এটা CHI3 এর হলুদ অধক্ষেপ দেবে, বুঝলে? আর পেন্টান 3 বা হচ্ছে 3 পেন্টাননের ক্ষেত্রে, এটা 3 পেন্টানন, এটার ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে CH3CO গ্রুপটা উপস্থিতি নেই, তাহলে এটা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে না। এখানে লিখে দেবে ডাজ নট শো আয়োডোফর্ম টেস্ট, ওকে। এটা আয়োডোফর্ম টেস্ট দেখাবে না, এটা আয়োডোফর্ম টেস্ট দেখাবে। আচ্ছা, তাহলে অ্যান্সার কী হবে? কোনটা কি ব্যবহার করলাম পার্থক্য করার জন্য? আয়োডোফর্মের জন্য I2 আর NaOH, ওকে। নেক্সট, অ্যানিলিনকে এক ধাপে নাইট্রোবেঞ্জিনে পরিণত করতে কি ব্যবহার করা হয়? এটা একটু আগেই করেছি আমরা, আগের পেজেই ছিল না এই কোশ্চেনটা। অ্যানিলিনকে নাইট্রোবেঞ্জিন এটা পরিণত করতে কী কাজে লাগলো না? CF3COOH। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে? পরিণত করতে একটা ধাপে কী কাজে লাগছে না? CF3COOH। ডি গ্লুকোজের কাইরাল পরমাণুর সংখ্যা জিজ্ঞেস করেছে। আচ্ছা, ডি গ্লুকোজটা একটু আঁকার চেষ্টা করি। এটা আঁকার ধরন কি না, মনে রাখবে একমাত্র 3 নাম্বার কার্বনের OHটা লেফট হ্যান্ড সাইডে থাকবে, বাকি সবাই রাইট হ্যান্ড সাইডে থাকবে। এটা হচ্ছে তোমার ডি গ্লুকোজের সংকেত, এটা হচ্ছে ডি গ্লুকোজের সংকেত। এবার তোমার কাইরাল পরমাণুর সংখ্যা জিজ্ঞেস। কাইরাল পরমাণু কীভাবে দেখা যায়? যে কার্বনের পাশে 4টে গ্রুপই আলাদা, ঠিক আছে। দেখো এই কার্বনটার পাশে লক্ষ্য করো 4টে গ্রুপ আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এদিকে একটা বড় গ্রুপ, এটা কাইরাল কার্বন, সেম অ্যাজ এটা, সেম অ্যাজ এটা, সেম অ্যাজ এটা। 4টে কটা কাইরাল কার্বন পরমাণু পাচ্ছি? 4টে কাইরাল কার্বন পরমাণু পাচ্ছি, তাই 4 অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে এরকম কোশ্চেন পরে সমাবয়ব সংখ্যাও জিজ্ঞেস করতে পারে। সমবায়ব সংখ্যা কীভাবে পাবে তুমি? কি ফর্মুলা লাগাবে? 2 টু দি পাওয়ার n। n মানে কি? n সমান কি? অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা। অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা। তো এখানে কটা অপ্রতিসম কার্বন পরমাণু দেখতে পাচ্ছ? 4টে কার্বন পরমাণু আছে, তাই 2 টু দি পাওয়ার 4 করলে কত হয়ে যাবে? 16।
তাহলে এখানে সমবায়ের সংখ্যাটাও তুমি বের করে নিতে পারবে। আলোক চক্রের সমবায়ের সংখ্যা হবে কত 16। আর যদি তোমাকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে কার্বন পরমাণুর সংখ্যা তুমি দেখতে পাচ্ছ যেটা স্টার দেওয়া যে কার্বনগুলো আছে 4টে কার্বন, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ডি গ্লুকোজ। নেক্সট, একটি কোপলিমারের উদাহরণ। কোপলিমার বলতে কি না, একটা যৌগের সাথে অন্য যৌগ রিয়াকশন করে যদি কোনো পলিমার পাও সেটাকে কোপলিমার। এখানের মধ্যে পলিপ্রোপিলিন, পিভিসি, টেফলন এরা হচ্ছে হোমোপলিমার, নিজের সঙ্গে নিজের বিক্রিয়া করে ওদেরকে পাওয়া যায়। আর বুনা এনটা কিন্তু আলাদা। বুনা এনটা কি না, তুমি যদি বিউটান 1,3 ডাইআইন, এই যৌগটার নাম হচ্ছে বিউটান 1,3 ডাইইন, এটার সঙ্গে অ্যাক্রাইলোনাইট্রাইলের বিক্রিয়া করাও, এটার বিক্রিয়া করাও, তখন বুনা এন পাওয়া যায়। কীভাবে পাওয়া যাবে? এটা এন সংখ্যক, এটাও এন সংখ্যক রিয়াকশন করছে, এটা এখানে শিফট হলো, এটা এখানে এই কার্বনটা অ্যাটাচ হলো, এটা আবার পাশের এই যৌগটার সঙ্গে, মানে এটা তো পলিমার বিক্রিয়া, মানে এটা প্লাস এটা, আবার এটা লিখবে প্লাস এটা হবে পাশে, এরকমভাবে চলতে থাকবে রিয়াকশনটা। দিয়ে আলটিমেটলি কী পাবে তুমি? এরকম একটা কম্বিনেশন পাবে। বাম দিক থেকে এনে এটাকে জুড়ে দেবে পুরো, CH2CH। দেখো একটা ডাবল বন্ড এখানে এসে বসে জাম্প করেছে না, এখানে ডাবল বন্ড হয়ে গেছে, তো এখানে ডাবল বন্ড CH, তারপরে আবার কি আছে CH2 সঙ্গে আবার কি হয়েছে CH2 CN, এটার সাথেও আবার চলতে থাকবে রিয়াকশন, তাই হোল এন করে দিলাম, ঠিক আছে। এটা কি বুনা এন, তাই কি এটা কোপলিমার। কোপলিমার দেখেই বুঝতে পেরেছো, কারণ কি একটার সাথে অন্য যৌগের রিয়াকশন হচ্ছে, কারণ কি এটা বিউটান 1,3 ডাইন আর এটার নাম কি অ্যাক্রাইলোনাইট্রাইল। ওকে, আচ্ছা সেমভাবে তোমাদের মনে কোশ্চেন যাবে স্যার তাহলে পিভিসি এরা কেমন করে পিভিসি কেমনভাবে করবে? পিভিসি যদি আমি নিই পলিভিনাইল ক্লোরাইড, তাহলে ভিনাইল ক্লোরাইডের সংকেত তোমাকে জানতে হবে, এটা ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডটা এই নিজের সঙ্গে নিজের রিয়াকশন করবে, তাই এরা হচ্ছে হোমোপলিমার, এর নিজের সঙ্গে নিজের রিয়াকশন করবে, এদিকে আরও এরকমভাবে যুক্ত হতে থাকবে। দিয়ে এটা হয়তো এখানে রিয়াকশন করলো, এটা তার পাশের জনের সাথে রিয়াকশন করবে, পাশের জন আবার এই কার্বনটাই রিয়াকশন করবে, এরকমভাবে চলতে থাকবে। দিয়ে আলটিমেটলি কী পাবে তুমি? CH2CHCl পলিভিনাইল ক্লোরাইড। দেখো নিজের সঙ্গে নিজের রিয়াকশন করে এরকম একটা যৌগ পাচ্ছ, CH2CHCl কন্টিনিউ যুক্ত থাকবে এন সংখ্যক। দিয়ে পিভিসি নিজের সঙ্গে নিজের যেহেতু রিয়াকশন হচ্ছে, তাই এরা হচ্ছে কি হোমোপলিমার। নট অনলি দ্য পিভিসি বাট অলসো পলিপ্রোপিলিন অ্যান্ড টেফলন, দোজ আর হোমোপলিমার, ওরা দুজন তোমার হোমোপলিমার হবে, ঠিক আছে। এরা হচ্ছে কোপলিমার, ঠিক আছে। আচ্ছা দেখো অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ কোনটা? অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ কোনটা হয়? নরইথিনড্রিন, ঠিক আছে, নরইথিনড্রন, এটা হচ্ছে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ। বাকি তো এগুলো মোটামুটি যেমন মরফিন একটা তোমার কী ধরনের না ব্যথা প্রদাহ নিয়ন্ত্রণ করে সেরকম একটা ড্রাগ, ঠিক আছে, অ্যানালজেসিক ড্রাগ বলতে পারো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ড্রাগ। নেক্সট হচ্ছে সিনথেটিক ডিটারজেন্ট কোনটা? এখানে সিনথেটিক ডিটারজেন্ট কোনটা না, সোডিয়াম লরিল সালফেট বা সোডিয়াম ডোডিসাইল সালফেট, যেমন এটা সোডিয়াম দেওয়া নেই যদিও পটাশিয়াম দেওয়া আছে এখানে, তো এটা কি পটাশিয়াম ডোডিসাইল সালফেট কি হয়ে যাবে একটা সিনথেটিক ডিটারজেন্ট। সেমভাবে সোডিয়াম লরিল সালফেট কোথায় পাবে না, একেবারে যে লাস্ট চ্যাপ্টার প্রাত্যহিক জীবনের রসায়ন, ওই চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে। ওকে, ডিটারজেন্ট একদম লাস্ট পেজ মনে হয়। আচ্ছা তোমাদের আজকের ক্লাসটা তোমার এখানেই শেষ, ঠিক আছে। এখানে আমরা মোটামুটি SC37 আর SC58-এর যা কোশ্চেন ছিল করলাম। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো পেজের একটা পেজ নাম্বার আমরা বলে দেবো, এবিটিএ টেস্ট পেপার থেকেই আমরা করার চেষ্টা করব। আর পরবর্তী ক্ষেত্রে তোমাদের যদি প্রয়োজন হয়, তোমরা যদি বলো, তখন আমরা পুরো একটা বই মানে তোমার সেট সলভ করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।